বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফারুক হোসেন। তো আসলে এই যে চণ্ডীদাস রজগণীর যে ইতিহাস, এটা আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে শুনছি। আমার বাপ গল্প বলেছে, এই শুনেছি এই কায়দা, এবং এলাকার যত মুরব্বী আগনা আছে যারা বয়স্ক, এনারা বলতেন যে এই নাই এই জায়গা এখনো সরকারি 1338 শতক জমি সরকারের, এবং এই জমির মালিক ছিলেন ওই ওই দাসের বংশধরেরা। হ্যাঁ, এখনো অনেক কাগজপাতি আছে, রাজা প্রমোদভূষণ দেব রায় বাহাদুর। তো আমরা তখন জানতে পারি এইভাবে যে এই যে এখানে একটা উঁচু ভিট আছে না, এই ভিটটা কিছুদিন আগে প্রত্নতান্ত্রিক ইনস্টিটিউটের লোকজন আসছিলেন, ওনারা আইসে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা হাতে থেকে করে দিছি, দিয়ে খোদাই করে দেখা গেল যে ইটের গাঁথনি, এবং এটা আছে যে কিছু গাঁথনি আছে, আবার কিছু ভেঙে গেছে, আবার কিছু থেকে এরকম আর কি খন্ড খন্ড। ওনারা সাফল দিয়ে খুঁজে তখন দেখলো যে গাঁথনিটা চুন সুরকির গাঁথনি, এবং এটা 300-400 বছর আগের আলামত দেখে ওনারাই বললেন এই জায়গায় ছিল হচ্ছে চণ্ডীদাস রজগণীর বাড়ি। আমরা শুনেছি, এবং ওনাদের তথ্য অনুযায়ী কিন্তু মিলে গেছে আমাদের মুরব্বীদের কথা। তখন এখানে এই জায়গা ছিল চণ্ডীদাসের বাড়ি, আর এই জায়গা থেকে ঠিক 500 গজ ভিতরে যায়, পূবের দিকে যায় রজগণীর বাড়ি। সেখানেও একটা ধ্বংসিত গোপাল মন্দির আছে, সেই মন্দিরের সেবাদাসী ছিলেন উনি, এবং এটা ইতিহাস বরাবর এটাও সঠিক আছে। তো এখন উনি এখানে বর্ষি বাইতো, এই জায়গায় খাট ছিল। আমরা যখন গোসল করেছি ছোটবেলায়, আমরা যখন শিশু ছিলাম, আমরা তখন দেখছি যে অসংখ্য পাট, এই বাস্তব কথা এগুলো, অসংখ্য পাট এই এক মাথা ফুটো করা মাটির সাথে দিয়া এরকম। আমরা ওই পাট বুকির তলে দিয়ে সাঁতরাই বেড়াইছি নিজে। ধরেন আমাদেরও তো বয়স 60 ধরলো, 57 যেহেতু আপ তখন, তো সেই সূত্রে আমরা তো বহু বছর ধরে দেখতেছি এইরকমই। আর একটা কাঠ ছিল, যেই কাঠের পরে বসে মানুষ গোসলাদি করতো, শুনেছি এই কাঠটাও নাকি ওই ইসের একটা অংশ বিশেষ। ওখানে বসে নাকি এক মুরব্বী বুড়ি ছিল, উনি আর কি ওই পুজো করতো, এই কাঠটাই কারোর বসতে দিত না, কাঠটার মাঝখানে ফুটো ছিল। এই হিন্দু মহলের সবাই আমরা দেখছি। সেই কাঠটা কিন্তু হঠাৎ করে হারাই গেছে, উধাও হয়েছে, কেউ কিন্তু নিয়ে যায়নি। এই দুয়ার থেকে কেউ একটা টুকরো নিয়ে বাড়ি নিয়ে যায়নি, কারণ ভয় আছে। এখানে যদি আপনি মানসা করেন, তো মানসা লুকা যায়। একটা বাচ্চা একজনের বাচ্চা হয়ে বাঁচে না, সে মানসা করে সেই বাচ্চার ওজনে মিষ্টি দিয়ে গেছে এখানে, তার ভালো হয়েছে। তো যাই হোক, তখন চণ্ডীদাস এরকম বসি ভাই রজগিনী একদিন ঘাটে আসলে আর কি যায়, প্রতিনিয়তই আসে, দেখে ওই লোকটা বসি ভাই। তো প্রশ্ন করেছে যে হ্যাঁ, হ্যাঁ চণ্ডী, তোমার কি মাছ ধরে না, তুমি মাছ কি পাইছো? তখন ও বলতেছে যে 12 বছর পরে আজকে একটা ঠোকা দিল বর্ষিতে। এই কথাটা কিন্তু তখন বলা হয়। ওই ওই কথার পরে না জানি তাদের ভিতরে হয়তো এর আগে কোনো কথোপকথন নেই, তারা এই যে মনের টানে একজন ভালোবেসে গেছে, ওই জীবনের প্রথম তার প্রকাশ শুরু হলো। তখন এইভাবে একদিন আরেকটা আলামতও আমাদের জানা আছে, সেটা আমরা শুনেছি যে নাকি চণ্ডীদাস মাছ খাইতে চাইছে রজনীগিনীর কাছে, যে আমার কিছু মাছ ভেজে দাও। তখন উনি কিছু মাছ ভাইজে আর কেটা প্লেটে করে নিয়ে আসতেছে চণ্ডীদাসের জন্য। এর ভিতরে গ্রামবাসী দেখা যায় কি ফেরা কি নিয়ে আসলো জন্য, এসে দেখে যে থালে করে কিছু নিয়ে আসছে। দেখো সেই তোর জন্য মাছ ভাজি করে নিয়ে আসছে, তোর জন্য খাবার নিয়ে আসছে, তুই ভাবলে এগুলো করিস না। তখন করছে কই মাছ, ওই মাছ ঢেলে গেছে পুকুরি, মাছ জীবিত সব পুকুরের ভিতরে ওই হির ভিতরে চলে গেছে। তখন ব্রাহ্মণরা এসে দেখা যায় কিরে তাই তো, মাছ তো এতে নেই। এরকম এরকম মানে অলৌকিক কার্যকলাপ ক্রিয়াকর্ম তাদের ভিতরে ছিল, এবং মানুষকে বোঝানোর স্বার্থে। তো তখন আর কি আর ওই সুযোগ পাইনি। যখন এই যে যায় লাস্টে কি হলো, যে ও আছে যে দুবার মেয়ে আর এ আছে ব্রাহ্মণের ছেলে, তাহলে জাতে গোত্রে মেলে না, এই যে একটা অপরাধ, এই জন্য বললো যে আমাদের গ্রামবাসী খাতি দিতে হবে। তখন ওরা বললো ঠিক আছে আমরা তাই দেবো, ব্রাহ্মণ খাতি দেবো। এবার ব্রাহ্মণরা খাওয়ার জন্য নিজে হাজির হয়েছে, সমস্ত কিছু রান্না বাড়া সব কমপ্লিট, খাতি দেবে এরকম সময় যাদের সঙ্গে মরে রয়েছে। ব্রাহ্মণ তো আর মরামরি খাবে না। তখন বলছি না, এ বাড়ি মরে গেছে, এ দাঁড়িয়ে আর খাওয়া যাবে না। তখন ওরা পদ্মের অনাথের, তখন চণ্ডীদাস উঠে বসে বলতেছে হে ব্রাহ্মণ, তুমি কেমনের ব্রাহ্মণ, তুমি মরা দশা তা ছিল না, কোনটা তাজা আর কোনটা মরা তুমি এটা তো ছিল না, তাহলে তুমি কিসের ব্রাহ্মণ? তখন বুঝে ফেললো, তাহলে তো এ সাধারণ মানুষ না রে। ওই যেই মানুষ গ্রামবাসী বুঝে গেছে, তারপরের দিনে তাদের এই আত্মা নেই। তারা আমি মুরব্বীদের কাছে শুনেছি তারা ভারত চলে গেছে, এতটুকু আমরা শুনছি জানছি। তারপরে কি হলো, যে আপনার স্থানীয়রা তখন কি করলো? তখন স্থানীয় জনগণ, কোনো বংশ আর কেউ ছিল না এখানে, কি ছিল ধরেন, এ তো আসলে পুরনো ইতিহাস, আমরা তো এখন কেউ দাবি তো করে না না। তাদের যে জায়গা জমি ছিল এগুলো এখন কি অবস্থা? এখন ওই যে বললাম যে 13 একর 38 শতক সরকারের, খালি নাকি দখল? এরা দখল নিয়ে এক পক্ষ। তাহলে ওই জায়গায় একটু কথা বলি আমি।
আসলে এই যে যে সরকারি সম্পদ, এটা আমার বাপ দাদার আমল থেকে, বহুত পুরাতন আমল থেকে সরকারের আওতায় ছিল 1 নম্বর খতিয়ান। তো তৎকালীন আমলে কাছারি ভিত্তিক রেকর্ড হইতো, মনে করেন আমি মেম্বার বা গ্রাম পঞ্চায়েত, এরকম সিস্টেম ছিল কিন্তু আগে। তো এই মেম্বার ছিল এই ভাইস চেয়ারম্যান ছিল এই সর্দার বংশের একজন। তা ওনার কাছারিতে বসে আর কি দেখলো যে, উনি দেখলো যে এত সম্পত্তি, সরকারের কোনো মালিক নেই, আমি একটু মাথা তোলা বা প্রতাপশালী, আমার ক্ষমতা আছে, এখন আমি কাজে লাগাই দিই। সেই কথা উনি ওনার নামে আর কি রেকর্ড করে দেয়। প্রভাবশালীরা এগুলো দখল করে নিয়েছে এখন? হ্যাঁ, না নিছিল দীর্ঘ 10-15 বছর। এই যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে, শুনবেন এদের কাছে অতি বাস্তব কথা এগুলো। এরাও অনেক নির্যাতিত হয়েছে এবং অর্থদণ্ড দিয়েছে, মারামারির সম্মুখীন হয়েছে, যথেষ্ট মানে যন্ত্রণা ভিতর দিয়ে আমরা কালাতিপাত করছি। তখন এখন সরকারের আছে, জনগণে ভোগ করে খায়। তখন আমরা দেখলাম যে এরা এই জমি মাছ ছাড়িয়ে খাচ্ছে, লক্ষ লক্ষ টাকা আয় করে নিচ্ছে। বিষয়টা কি, কাগজপাতি খুঁজে দেখি যে এই কাগজের মূল নায়ক যারা, মূল মালিক তারা আছে যে এই ব্রাহ্মণ এবং এই রায়ের বংশ তারা, বুঝেছেন। তখন আমরা আর কি ওটা মামলা শুরু করে দিলি। 19 বছর মামলা, আমি 9 বার জেল কাটিয়েছি এই সম্পদ বাঁচাতে। 2001 ছেলে আতিয়া রহমান কথা বললো না, ওরে মারি এরম মারামারি ছিল ওরে, ওই পক্ষ একা পাইয়ে যে ওর বাঁচা কষ্ট। কি কারো দখলে নাই কিন্তু না, এখন সরকারের সবাই জনগণ, এই যে এই মাছ ছাড়বে না সরকার, এই যে টিওনো সাহেব মাছ ছাড়লো, সারা জীবনই মাছ ছাড়িয়ে আসতেছে টিওনো সাহেব। খায় কারা? সাধারণ জনগণে খায়। সমস্ত জায়গায় মাছ আনতে বড় বিল ঘালে চলে যায়, যার যেরকম পারে, যার যেরকম কপালে জোটে সেরকম মারি খায়। আপনার একটা মেহমান আসছে, আপনি জাল নিয়ে এসে দুটো খাওয়ান, মানে আপনার খাওয়ার মাছ হয়ে যাবে। এই যে আমরা যে সহানুভূতিটা পাই, এই স্বার্থে মামলা। এটারে বলা হয় 3টে নদীর মিলন স্থান। এই দেখেন, এই চলে গেছে কালীগঞ্জ, এই ঝুড়িটা, ওইটা যে মিশিয়েছে আপনার চিত্রা নদীতে, সীমাখালীর চিত্রা নদীতে। আর এই যে যেটা বয়ে গেছে ডাইরেক্ট বুড়িগঙ্গায় যে মিশিয়েছে আড়পাড়ায়। এই 3 নদীর মিলন স্থান এখানে। এবং এই জায়গার আপনি আরো শুকনো সময় আসলে আপনি বুঝতে পারতেন, এর চেয়ে মেলা গভীর ওই সমস্ত পুকুর। এ জায়গায় কিন্তু জীবনে কোনদিন পানি ঠেই হয় না, মানুষের ঠেই হয় না, পানি শুকায় না কোনোদিন। এর সাথে অনেক গভীর, সারাদিন মোটর জোড়াতে তাও পানি থাকে না। এই যে একটা অলৌকিক ব্যাপার স্যাপার, এটা আমরা এই ভাইবে আমরাই কুল পাই না যে আশপাশের কোনো পুকুরে আপনি পানি পাবেন না, টিউবওয়েলে পানি শর্ট হয়ে যায়, তো সে জায়গার পানি শুকায় না। আরো কাহিনী আছে, এই জায়গা সেচার জন্য বহুত ভ্যাডাম পার্টি চেষ্টা করেছে, সেচতে পারেনি। একবার 10টা মেশিন লাগাইলো ওই পাটের ফলে, লাগালি ওর ছেলে একটা গলাতে রক্ত উঠে মারা যাওয়ার ফলে শালা আনতে সরিছে। এরা এত বড় বদমাইশেরা এইভাবে এইটা নির্যাতিত করে, মানে আল্লাহর তরফ থেকে ওদের নিষেধাজ্ঞা হয়েছে, আর জনগণে ওগুলো ছাড়ি। লাস্টে বাধ্যতামূলক মারামারি করে ওদের 5টারে হাসপাতালে পাঠায়। আমরা 5 বার জেল কাটিয়েছি। তো যাই হোক, এইভাবে এই যে একটা অমার কাহিনী, বা এই যে একটা প্রেমের একটা বড় ধরনের ইতিহাস, যা বাংলাদেশের সবাই চায় বা সবাই দেখতে আসে সবাই। তো আমি চাচ্ছি কি, আমরা স্থানীয় জনগণ আমরা এত কষ্ট করে এটার উদ্ধার করে দিলাম, আমরা চাচ্ছি যে বাংলাদেশ সরকার জন্য তার আমরা আকুল আবেদন করি। আমরা সবাই আমরা এই ব্যাপারটা নিয়ে খুব ব্যথিত। আমরা চাচ্ছি যে সরকার যেন এখানে নজর দেয়। আমার ছেলে জেল খাটিছে, আমার বাপ জেল খাটিছে, আমি জেল খাটিছি। এরা হিন্দু মানুষ, এগুলো বাঁচাতে যে হারা রাত পহরা দিতে হয়েছে আমাদের। আমরা এইভাবে এই অত্যাচারী গ্রুপের হাত থেকে আমরা মোটামুটি বাইচে আছি। হয়তো সরকার যাই কিছু করুক, সরকার কখনো হয়তো ওদেরকে দেশে কিন্তু পূর্ণাঙ্গ সহযোগিতা আমাদেরকে করেছে, যেই আসুক। আপনাদের মতো যারা আসছে তারাও আমাদেরকে সহযোগিতা করে। আমরা চাই যেন পূর্ণাঙ্গ রূপে সরকার এটার রক্ষণাবেক্ষণ করুক। সরকার এখানে একটা দেখার মতো, মানুষ বাইরের থেকে, ভারতের থেকে লোক আসে, মানুষ আইসে শুধু ফিরে যায়। এই যে মানুষের যে আইসে যে রিক্রিয়েশন করার মতো একটা ব্যবস্থাপনা সরকার নিক, হয় একটা পিকনিক স্পট তৈরি করুক, না হলে একটা ওই যে কি বলে পার্ক, এরকম একটা কিছু করুক। তাদের একটা ঘাট তৈরি করে, ঘাটের বরাদ্দ হয়েছিল, টিওনো সাহেব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা এই 2-1 মধ্যে ঘাট করা শুরু করবো কাজ। সেই ভাবে এই যে চলে যাচ্ছে দিন, তো শুরু হয়নি এখনো। হ্যাঁ, আমরা চাই, আমরা আকুল আবেদন, আমরা গ্রামবাসী সবাই চাই যেন ওই জায়গায় সরকার যেন অন্তত এর একটা সুন্দর ব্যবস্থাপনা করে, যাতে এবং চণ্ডীদাস রজগুনি তারা অমর প্রেমের কাহিনীটা যাতে সারা জীবন এই দেশের মানুষ যেন মনে রাখতে পারে। আমরা চাচ্ছি সরকার যেন এরকম একটা কিছু করে।